আচ্ছা, ফাইনাল পরীক্ষার জন্য আমরা অলরেডি মেডিকেল টেক্সটাইল অলরেডি পড়া শেষ আমাদের। হ্যাঁ, মেডিকেল টেক্সটাইল আমরা তো আর কিছু দেখতেছি না। এরপরে আজকে থেকে আমরা নতুন অংশ থেকে শুরু করব, ঠিক আছে? আমাদের যে চ্যাপ্টার গুলো এখন আস্তে আস্তে অ্যাড হবে সেগুলো মেডিকেল টেক্সটাইল থেকে শুরু, এবং আস্তে আস্তে যে কয়টা চ্যাপ্টার আমরা অ্যাড করবো এখানে। আর তোমাদেরকে আমরা বলছিলাম যে তোমাদের মেজর সাবজেক্ট বিশেষ করে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এবং ওয়েট প্রসেসিং এর যদি টেকনিক্যাল টেক্সটাইলের কোনো পার্ট করে থাকো, বিশেষ করে থার্মাল রেজিস্ট্যান্স, হ্যাঁ, তারপরে ফিল্ট্রেশন, জিও টেক্সটাইল, এই ধরনের কিছু টার্মের উপরে যদি তোমরা করে থাকো তাহলে সেগুলো আমাকে একটু ইনফর্ম করার জন্য, যাতে আমরা ওখান থেকে তাহলে আর একই জিনিস বারবার না পড়ে আমরা ওখান থেকে যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা নিয়ে নিব, বাকিগুলো আমরা অ্যাভয়েড, ঠিক আছে? শুনতেছি সবাই? কথা কি যাচ্ছে ঠিক মতো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তাহলে আজকে আমরা যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে ব্যালিস্টিক ফেব্রিক। ব্যালিস্টিক ফেব্রিক থেকে আমরা আমাদের লেকচার শুরু করতেছি, প্লাস মেডিকেল টেক্সটাইল। মানে আমরা কিন্তু একটা চ্যাপ্টার আগায় আছি আর কি ফাইনাল পরীক্ষার জন্য, একটা চ্যাপ্টার আমরা এগিয়ে গেছি। আচ্ছা, ব্যালিস্টিক টেক্সটাইল বলতে আমরা কোনটাকে বুঝাই, যেটাকে আমরা অনেক সময় প্রোটেক্টিভ টেক্সটাইল ইন ডিফেন্স, হ্যাঁ, টেক্সটাইল ইন ডিফেন্স এটার সাথে অনেকটাই রিলেটেড। আর একটা চ্যাপ্টার যদি তুমি দেখো টেক্সটাইল ই ফর সার্ভাইভাল বা প্রোটেক্টিভ টেক্সটাইল যেটা আমরা বলি, সেটার সাথে তুমি রিলেট করতে পারো। এটার সাথে যেমন টেক্সটাইল ইন এয়ারক্রাফট, যদি আমি প্যারাসুটের কথা বলি, যেমনটা তোমরা বলছিলে যে প্যারাসুট ফেব্রিক এয়ারক্রাফটের সাথে বা ওই ধরনের ট্রান্সপোর্টেশনের সাথে যদি যায় তাহলে সেগুলোকে আমরা অনেক সময় সার্ভাইভাল বলতে পারি, আমরা ডিফেন্সেও আমরা রিলেট করতে পারি। তবে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে এই অংশটা, যে ব্যালিস্টিক প্রোটেক্টিভ ম্যাটেরিয়ালস, এই পার্টটার মধ্যে আসলে সবচেয়ে বেশি যাবে। এর সাথে সাথে যেটা আছে যে মিলিটারি কমব্যাট ক্লোদিং সিস্টেম, এই অংশটাও তোমার এখানে যাচ্ছে। মোটামুটি এই চ্যাপ্টারটাই আসলে বলতে পারো যে তোমার এই টপিকস এর সাথে সবচেয়ে বেশি রিলেটেড বইয়ের মধ্যে যে অংশগুলো আছে। তো এখন এই ব্যালিস্টিক টেক্সটাইল যদি আমরা দেখতে চাই, ব্যালিস্টিক টেক্সটাইলের মধ্যে প্রথমে যেটা বলা আছে প্রোটেক্টিভ টেক্সটাইল কি জিনিস, সংক্ষেপে যদি আমরা একটা লাইনে বলি যে প্রোটেক্টিভ টেক্সটাইল ডিজাইনড টু প্রোটেক্ট পার্সোনাল বলতে মানুষকে বা আমাদেরকে কথা বলা হচ্ছে পার্সোনাল হু ওয়ার্ক ইন এ ডেঞ্জারাস এনভায়রনমেন্ট, যে সাধারণত একটা বিপজ্জনক পরিবেশে এসে কাজ করতেছে, from being harmed or to reduce the possibility of being harmed, হার্মফুল এনভায়রনমেন্ট থেকে তাকে প্রোটেক্ট করার জন্য যে টেক্সটাইল গুলো আমরা ইউজ করতেছি তাকে আসলে প্রোটেক্টিভ টেক্সটাইল বলা হচ্ছে। এখন কথা হচ্ছে তাহলে এনভায়রনমেন্ট বলতে এখানে কত ধরনের এনভায়রনমেন্ট হতে পারে? এখন মিলিটারি ফোর্সের ক্ষেত্রে একরকম, ফায়ার সার্ভিসে একরকম, তারপরে তুমি যদি বলো নাসা যেটাকে আমরা বলি যে এয়ারক্রাফট, হ্যাঁ, উপরে বা এরোপ্লেন বা মহাশূন্যে যে অংশটা স্পেস, হ্যাঁ, সেখানে একরকম। আবার যদি আমি বলি যে সাগরের নিচে বা গভীর সমুদ্রের বন্দর বা গভীর সমুদ্রের মধ্যে, সেই ক্ষেত্রে প্রোটেকশন একরকম। তাহলে এক একটা জায়গায় এক এক রকম প্রোটেকশন আছে। এছাড়া যদি তোমাকে আমি বলি যে কেমিক্যাল প্রোটেকশন, অর্থাৎ যে আমরা কেমিক্যাল হ্যান্ডেল করতেছি, কেমিক্যাল গুলোকে, হার্মফুল কেমিক্যাল, সেগুলো হ্যান্ডেল করার সময় আমাদের বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ টেক্সটাইল আমরা ব্যবহার করতেছি। মানে সোজা কথায় হচ্ছে আমাকে সেভ করার জন্য বা একজন পার্সোনালকে সেভ করার জন্য তার যে কোনো কি বলবো ডেঞ্জারাস এনভায়রনমেন্টে তাকে আমরা যে ধরনের প্রোটেকশন দিতে পারবো, যে ফেব্রিক গুলো দিয়ে, যে টেক্সটাইল গুলো দিয়ে, সেগুলোকে আমরা প্রোটেক্টিভ টেক্সটাইল বলতেছি। এখন এটার ধরনটা ডিফারেন্ট, মানে তার এনভায়রনমেন্টের সাথে রিলেট করে আসলে তার প্রপার্টিসটাও ডিফারেন্ট হবে। তাহলে হু আর ইউজার্স, তাহলে বোঝা যাচ্ছে এখন তাহলে ব্যবহার কে কে হবে, যেমন সোলজার, পুলিশম্যান,
ওমেন হতে পারে, সিকিউরিটি গার্ড হতে পারে, এন্ড এটসেট্রা। ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে কি, দেখো, ডিউরিং দ্য কোরিয়ান ওয়ার 1950 it was realized that most battlefield injuries were sustained from shrapnel or bomb fragments। বুঝতে পারতেছো, বোম থেকে বা সেগুলো যখন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বা সেখান থেকে যখন শার্পনেল গুলো বের হচ্ছে, বিভিন্ন ধারালো বস্তুগুলো, তো সেখান থেকেই আসলে সবচেয়ে বেশি ইনজুর্ড হচ্ছে আমাদের সোলজার গুলো। ঠিক আছে, it was found that casualties could be reduced by injuring black jacket insuring black jacket, মানে ওই যে তোমরা আমরা যেটা বলি যে প্রুফ জ্যাকেট বা বুলেট প্রুফ জ্যাকেট বা সামথিং প্রোটেক্টিভ টেক্সটাইল যেটাকে বলি, জ্যাকেট ইউজ করা হচ্ছে যাতে এই শার্পনেল গুলো থেকে বাঁচা যায় সেই সময়ের মধ্যে। মেড ফ্রম মাল্টি লেয়ার হাই টেনাসিটি লাইনোল ফেব্রিক। তাহলে বুঝতে পারতেছো মাল্টি লেয়ার ফেব্রিক, এখানে কিন্তু নট সিঙ্গেল লেয়ার, মাল্টি লেয়ার ইউজ করা হচ্ছে। অনেকে বলছিল যে স্যার কি বলে এটাকে, যে মেটালিক যেই বডিগুলো সাধারণত মেটালের হয়, আসলে মেটালের যদি আমরা এই ধরনের টেক্সটাইল গুলো বা এই ধরনের বডি আর্মার গুলো যদি মেটাল দিয়ে তৈরি করি, তাহলে সেগুলো হচ্ছে কি ক্ষতি করে আবার বিভিন্ন ধরনের, এটা বহন করা টাফ এগুলো, তারপরে তোমার পরিধান করে দীর্ঘক্ষণ এই ধরনের এনভায়রনমেন্টে থাকাটাও কিন্তু কঠিন। তো সেই ক্ষেত্রে আসলে এই মাল্টি লেয়ার ফেব্রিক গুলো তাদের জায়গাগুলো ধরে নিচ্ছে মেটালিক হালকা হওয়ার জন্য। এছাড়া ফাইবারের যে প্রপার্টিজ বলা হচ্ছে নাইলন ফেব্রিক, জানো যে এখন অলরেডি নাইলনের পরিবর্তে যে আমরা নতুন ফরম্যাট আছে নাইলনের, যে ক্যাভলার, হ্যাঁ, ডাইনিমা, তারপরে তোমার এই যে এই ফেব্রিক গুলো এখন আস্তে আস্তে এখানে আসতেছে। অর্থাৎ নাইলনের ডিফারেন্ট ভার্সন গুলো বা আমরা বলতেছি মডিফাইড পলিমার গুলো এখন আসলে এই ফেব্রিক লেয়ার গুলো তৈরি করার জন্য ব্যবহার হচ্ছে। এবং এদের প্রপার্টিজ যখন আমরা পড়ছি তখনও কিন্তু দেখছি যে এই ফাইবার গুলোর প্রপার্টিজ অনেকটা স্টিলের থেকেও তাদের স্ট্রেংথ বেশি, মেটাল যে পার্ট গুলো তাদের থেকেও এদের শক্তি বা স্ট্রেংথ বেশি হয় সাধারণত। এই জন্য এগুলো একদিকে ইউজ করা সেফ, আর একটা হচ্ছে হাই টেম্পারেচার। বুঝতে পারতেছো যে এগুলো হচ্ছে অনেক দাহ্য বস্তু বা অনেক হাই টেম্পারেচার প্রডিউস করতে পারে, তো সেক্ষেত্রে হাই টেম্পারেচারেও এগুলো আসলে সাস্টেইন করতে পারে, দীর্ঘ সময় টিকে থাকতে পারে। এই জিনিসগুলো হচ্ছে এদের সবচেয়ে বড় সুবিধা। তাহলে কোরিয়ান ওয়ার থেকে আসলে এদের এই সময়টাতে আসলে বুঝতে পারতেছো 1900 সাল পুরোটাই, আমরা যদি বলি 1900 শতক, মানে এটা পুরোটাই হচ্ছে যুদ্ধের সময় আর কি। 100 বছর ধরে যুদ্ধ চলতেছে খুব ফুল স্পিডে, ওয়ার্ল্ড ওয়ার 1 2। এখন আমরা ওয়েট করতেছি 3 জন্য যে কোন ধরনের ওয়ার্ল্ড ওয়ার হয়। হ্যাঁ, যদিও এখন আমরা বলতেছি যে বিজনেস ওয়ার হচ্ছে, বিজনেস। এর সাথে সাথে এখন যে রিসেন্টলি একটা ওয়ার হয়ে যাচ্ছে আর্মেনিয়া প্লাস আজারবাইজান, তো যুদ্ধ চলতেছে, মানে যুদ্ধ কিন্তু থেমে নাই। এবং এখানে ক্যাজুয়ালিটিস এর পরিমাণও কিন্তু কম না, হিউজ পরিমাণ ক্যাজুয়ালিটিস। তো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে যদি তুমি দেখো আসলে এই যে বোম ফ্র্যাগমেন্টস এগুলোর কারণেই আসলে সোলজার গুলো মারা যাচ্ছে বা তারা আহত হচ্ছে, নিহত হচ্ছে, কখনো তাদের বিভিন্ন ধরনের এক কথা যদি বলো যে তাদেরকে সেভ করার জন্য এখন তোমাকে আসলে একটা ব্যবস্থা করতেই হবে। এখন কতটুকু ব্যবস্থা করবা বা কতটুকু তুমি প্রোটেক্ট দিবা সেটা হচ্ছে এখন নির্ভর করবে তার এই ম্যাটেরিয়ালের উপরে, যে আসলে এটা সেফটি তাকে দিতে পারবে কিনা। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে টাইপ, কত ধরনের আর্মার হইতে পারে। এখন সাধারণত আমরা যেহেতু ব্যালিস্টিকের কথা বলছি, যেখানে খুবই হাই স্ট্রেংথ দরকার আমার, এবং সেগুলোর ক্ষেত্রে তাহলে কয় জায়গায় তুমি ব্যবহার করবা, সাধারণত মিলিটারি ফোর্সের ক্ষেত্রে। মিলিটারি ফোর্সের মধ্যে কোথায়, কমব্যাট বডি আর্মার, হেলমেট, ইউনিফর্ম, হোশিয়ারি, আন্ডারওয়্যার এবং শার্টিং। বুঝতে পারতেছো পুরো বডির যত ম্যাটেরিয়াল আছে সবগুলোকে আমি একত্রে মিলিটারি ফোর্সের মধ্যে নিয়ে আসতেছি। পুলিশ ফোর্স সাধারণত এখন কি কি ব্যবহার করতেছে, পুলিশ সাধারণত বডি আর্মার ইউজ করতেছে এখন রিসেন্টলি, তারপরে তোমার হেলমেট ইউজ করতেছে, লিম প্রোটেক্টর, লিম বলতে ওই যে জয়েন্টে জয়েন্টে যেসব জায়গায় প্রোটেকশন দেওয়া হচ্ছে সেই জায়গাগুলোতে তারা আবার ইউজ করতেছে এখন বর্তমানে, যেহেতু তাদের আসলে বোমের বা ওই ধরনের হাই তোমার রিস্ক নাই আসলে, কিছুটা মিডিয়াম, আমি যদি বলি কিছুটা মিডিয়াম, যদিও তাদের ধরন বা তাদের প্রেশার অনুযায়ী তাদের রিস্ক অনুযায়ী কিন্তু আবার তুমি এটা মডিফাই করবে। ঠিক আছে, পুলিশ কিছুটা রিলেক্স আর কি। আমি যদি বলি যে সবসময় যে তাকে প্রোটেক্টিভ টেক্সটাইল করে থাকতে হবে এমনটা না, তবে তারপরেও যেখানে রিস্ক তাদের বেশি বিভিন্ন অপারেশনে যখন যাবে তখন তারা আসলে এগুলো সবগুলো যাতে নিয়ে যায় প্রোটেক্টিভ টেক্সটাইল গুলো।
আইডিয়াল বডি আর্মারের মধ্যে কি বলছে দেখো, যে কমপ্লিটলি রিফ্লেক্ট টু অল অর এনি হার্মফুল অবজেক্ট ফ্রম দ্য সারফেস অফ দ্য প্রোটেক্টিভ আর্মার। তাহলে যে কোনো জায়গা থেকেই যাতে তাকে সেভ করতে পারে সেটাকে আমরা সাধারণত আইডিয়াল বডি আর্মার বলতেছি। ঠিক আছে, তাহলে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মিলিটারি, একটা হচ্ছে পুলিশ ফোর্স, মানে যারা সাধারণত রিস্কি এনভায়রনমেন্টে সবচেয়ে বেশি যাওয়া আসা করতেছে। আর আদারের মধ্যে শুধু গ্লাভসটা আছে। গ্লাভসটাকে কেন বলা হচ্ছে, কারণ ওই যে আমরা বিভিন্ন ধরনের জায়গায় বা বিভিন্ন ম্যাটেরিয়াল হ্যান্ডেল করার সময় আমরা সাধারণত প্রোটেক্টিভ টেক্সটাইল গুলো বেশি ব্যবহার করি। বিশেষ করে তোমাদের গার্মেন্টসেও তুমি দেখো যে নাইফের এগেইনস্টে আমি কিন্তু হাত দিচ্ছি, তার মানে ওখানে আমরা মেটালিক গ্লাভস ইউজ করতেছি। এই ধরনের যে তুমি চাইলে বিভিন্ন ধরনের ফর্মে তুমি গ্লাভস ইউজ করতে পারতেছো বিভিন্ন প্রোটেক্টিভ প্রোটেকশনের জন্য। আর এখন তো তোমরা জানো যে মানে এই যে আগে তো আমরা লোহার গ্লাভস ইউজ করতাম এই যে এইসব জায়গায়, এখন কিন্তু ফাইবারের গ্লাভসই চলে আসছে, এবং এইসব নাইফের এগেইনস্টে এই গ্লাভস গুলো অনেকটা হালকা, এগুলো দিয়ে কাজ করতে অনেক সুবিধা মেটালিক গ্লাভস এর চেয়ে। মেটালিক গ্লাভস গুলো হচ্ছে স্লিপারি অনেকটা স্লিপ করে, কিন্তু এখন যেই আমরা গ্লাভস গুলো এখন মডিফাই করা হচ্ছে সেগুলো কিন্তু অনেকটাই এইসব ডিসঅ্যাডভান্টেজ থেকে বেঁচে গেছে বা সেফ। তাহলে আমরা টাইপ যদি ধরি, এই দুই ধরনের টাইপসে আমরা ফেলতে পারতেছি। এগুলো যদি আমরা আসি রিকোয়ারমেন্টস অন মডার্ন বডি আর্মার, তাহলে তুমি যখন এগুলো বানাইতে থাকবা বা বানাবা বা তৈরি করবা তখন তোমার কি কি রিকোয়ারমেন্টস লাগবে, এখন হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট যদি আমি বলি। ঠিক আছে, এর মধ্যে কে কে আছে দেখো। প্রথমে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ফিজিক্যাল রিকোয়ারমেন্টস। অবশ্যই ডিউরেবিলিটি থাকতে হবে, প্রলংড এক্সপোজার থাকতে হবে, ওয়েদার এন্ড হেভি ওয়্যার রেজিস্ট্যান্স যদি বলো, যে দীর্ঘক্ষণ এটা বা দীর্ঘ সময়ে যাতে তুমি এটা ব্যবহার করতে পারো। এনভায়রনমেন্ট রিকোয়ারমেন্ট থাকতে হবে কেমন, যেমন ওয়াটার রিপিলেন্সি থাকতে হবে, উইন্ড প্রুফ হইতে হবে, ইনসেক্ট প্রুফ হইতে হবে। এটা হচ্ছে তার নরমালি সেফটির জন্য বা ম্যাটেরিয়ালটা যাতে আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি না করে। তোমাদেরকে অলরেডি বলা হচ্ছিল যে এনভায়রনমেন্টের একটা বিশাল ইস্যু, বা তোমরা এই যে আইসি পড়তেছো এনভায়রনমেন্টাল ইস্যুজ, তো সেই অংশটার এখানে একটা বড় ভূমিকা আছে। যে কোনো টেক্সটাইলের ক্ষেত্রে আসলে এটা একটা বড় ভূমিকা পালন করতেছে। সাইকোলজিক্যাল, এই যে তোমাকে কিছু আগে বললাম যে তুমি এটা ইউজ করবা কিনা, তোমাকে আমি অ্যারমার দিলাম কিন্তু বাট এটা ইউজ করবা কিনা। তো এখানে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কমফোর্ট, তুমি এটা রিল্যাক্স ফিল হইতে হবে, লো ওয়েট হইতে হবে, এটা পরে যাতে আমি ক্লান্ত হয়ে না যাই, বা এটা যাতে আমার এফিসিয়েন্সি বা আমার যেই জীবনী শক্তি আছে সেটা যাতে আমার কমিয়ে না ফেলে। আর এটা পরা এবং খোলা মানে দুইটাই যাতে সহজ হয়, এমন ভাবে যেন আমরা তৈরি না করি যে এটা পরিধান করতে আরেকজন লাগবে বা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট আমার করতে হচ্ছে এক্সট্রা করে। ব্যাটল ফিল্ডের ক্ষেত্রে তোমার কি লাগবে, অবশ্যই ব্যালিস্টিক প্রোটেকশন লাগবে, ফ্লেম রেজিস্ট্যান্স লাগবে, কেন লাগবে সেটা বললাম, রেজিস্ট্যান্স টু কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল এজেন্ট। এখন তো জানো যে বিভিন্ন ধরনের আসলে উইপনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো এখন ইউজ করা হচ্ছে, অনেক সময় এটাও আমাদের দরকার হবে প্রোটেকশনের জন্য। রেজিস্ট্যান্স টু লং রেঞ্জ থার্মাল এফেক্ট, তাহলে লং রেঞ্জ বিশেষ করে এই যে নিউক্লিয়ার উইপন যখন আমরা ইউজ করতে যাচ্ছি তো তখন কিন্তু আমাদের এটা আবার আরেক ধরনের প্রোটেকশন লাগবে থার্মাল রেজিস্ট্যান্সের। আরেকটা হচ্ছে লো নয়েজ জেনারেশন, তাহলে ব্যালিস্টিক প্রোটেকশনের সময় যাতে এটা নয়েজ প্রোডাকশনও যাতে আমাদের কম হয়। ঠিক আছে, নয়েজ যাতে আমাদের এখানে মানে আর্মারের মধ্যে অনেক সময় বুঝতে পারতেছে যে এইগুলোর কনস্ট্রাকশন এমন ভাবে তুমি তৈরি না করো যাতে এগুলো আবার নয়েজ ফর্ম করে, বিভিন্ন ধরনের ডিসঅ্যাডভান্টেজ যাতে আমাদের এখানে না আসে। এক কথা যদি আমি বলি ব্যালিস্টিক প্রোটেকশনও দিবে প্লাস আমার কমফোর্টনেসটাও লাগবে। আর ফিজিক্যাল এবং এনভায়রনমেন্টাল যেই সুইটেবিলিটি আমরা যেটা বলি যে আমাদের এনভায়রনমেন্ট ক্ষতি করা ছাড়া যাতে আমরা ব্যবহার করতে পারি, দীর্ঘ সময় যাতে আমরা এটা ব্যবহার করতে পারি। আর তোমাদেরকে আগেই আমরা বলছিলাম যে যেহেতু এইসব ফাইবার গুলো ডিকম্পোজ হইতে হাই টেম্পারেচার লাগে, সচরাচর বা যেটা আমরা জানি সেগুলো হচ্ছে এনভায়রনমেন্টকে অবশ্যই এরা পলিউশন করে বা এনভায়রনমেন্টের সাথে আসলে এগুলো এত সহজে মিশবে না। এদেরকে কি করতে হবে, রিসাইকেল করতে হবে, মানে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করতে হবে, সেই জিনিসগুলো এদের মধ্যে থাকতে হবে। আচ্ছা, এরপরে যেটা আসতেছে মেজর রিকোয়ারমেন্টস এর মধ্যে, যদি পুলিশ রিকোয়ারমেন্টের মধ্যে কি আসবে, একই কথা দেখো এখানে দুইটা জিনিস একই সেম, সুতরাং আমরা এটা আর না যাই। আর ব্যালিস্টিক প্রোটেকশনের মধ্যে কেমন থাকবে, থ্রেট এগেইনস্ট কিসের মধ্যে, প্রজেক্টাইল উইথ ভ্যারিয়াস শেপ সাইজ এন্ড ইম্প্যাক্ট ভেলোসিটি। নরমালি প্রোটেকশন দিবে কিসের এগেইনস্টে, আসলে বিভিন্ন সাইজের
কম্পাউন্ড যাতে আমার এর মধ্যে প্রবেশ না করতে পারে, এই ধরনের বিভিন্ন সাইজেরও যাতে, এবং বিভিন্ন ভেলোসিটিতে। ওই যে আমরা বলছি যে একটা বুলেট মারা অথবা একটা মিসাইল মারা অথবা একটা পুরো মানে একটা বোমের এক্সপ্লোশন, মানে এক একটা ধরন কিন্তু এক এক রকম। আসলে তুমি কোন ধরনের এনভায়রনমেন্টে যেতে চাচ্ছ, যুদ্ধটা কি খুবই হিউজ কিনা, তার শত্রুপক্ষের আসলে তার ক্যাপাসিটি কেমন, অর্থাৎ তার মিসাইলের ধ্বংস বা তার বুলেট এগুলোর আসলে কি পরিমাণ ফোর্সে তোমাকে আঘাত করতে পারে, তার উপরে বেস করেই আসলে এগুলো তোমাকে সেট করতে হবে। ঠিক আছে, এগুলোর এগেইনস্টে যাতে এগুলো কাজ করতে পারে। তাহলে ব্যালিস্টিক প্রোটেকশনের জন্য প্রিন্সিপালটা কেমন হবে, বেসিক প্রিন্সিপালটা কেমন হবে? অ্যাবজর্ব এনার্জি অফ দ্য প্রজেক্টাইল, যেটা আসবে তোমার শরীরের কাছাকাছি বা তোমার এই কন্টাকে আসবে বডির, থ্রো স্ট্রেচিং এন্ড ব্রেকিং দ্য ইয়ার্ন ইন ডিফারেন্ট লেয়ার। একই কথা আবার আসছে যে ডিফারেন্ট লেয়ারে তোমার যাতে এটা অ্যাবজর্ব করতে পারে ফোর্সটাকে, and by overcoming the friction between the projectile and fiber। তাহলে তোমার একটা বডি বা একটা প্রজেক্টাইল যদি তোমার শরীরে আসে বা ফেব্রিকের কন্টাকে আসে, তাহলে সেটা কি করবে, বিভিন্ন লেয়ারে ফোর্সটাকে কি করবে, ডিস্ট্রিবিউট করে দেবে, যাতে একটা ছিঁড়ে গেলে আরেকটা, আরেকটা ছিঁড়ে গেলে আরেকটা, মানে একজন লেয়ার বাই লেয়ার যাতে তারা প্রোটেকশন দেয় এবং এনার্জিটা অ্যাবজর্ব করে। ওই যে তোমাকে বলছিলাম যে মেটাল যদি হয় তাহলে সে কিন্তু অ্যাবজর্ব করবে না, মেটাল করবে কি, সে প্রোটেক্ট করতে গিয়ে ভেঙে ফেলবে, ফোর্সের এগেইনস্টে ফোর্স, মানে আমি বলি যে রিঅ্যাকশন ফোর্স ক্রিয়েট করবে এবং আলটিমেটলি ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকবে। তো সেখান থেকে কিন্তু তুমি এটা বের হইতে পারো যদি তুমি মাল্টি লেয়ার ফেব্রিক ইউজ করো। তাহলে সেই ফেব্রিকটার কি হবে, একটা সামান্য ফ্লেক্সিবিলিটি বা ফ্লেক্সিবল একটা বৈশিষ্ট্য থাকবে, যেটাকে আমরা বলি ড্র্যাপেবিলিটি বা ফ্লেক্সিবিলিটি। এই ফ্লেক্সিবিলিটির কারণে কি হবে, ফোর্সটা ডিফারেন্ট দিকে বা ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, সরাসরি একটা নির্দিষ্ট পয়েন্টেই ফোর্সটা কিন্তু এসে পড়বে না, বিভিন্ন জায়গায় এটা ডাইভার্ট হয়ে যাবে, তখন তোমার এই এনার্জিটা অ্যাবজর্ব হয়ে যাবে। আলটিমেটলি যে ফোর্সে আসলে তোমাকে আঘাত করতেছে সেটা কিছুটা কমে যাবে, আলটিমেটলি তোমার বেঁচে থাকার যে চান্স সেটা কিন্তু বাড়বে। dissipate energy to other yarn through the crossover point of fabric। তাহলে বুঝতে পারতেছো ইন্টারলেসমেন্ট যে পয়েন্টগুলো, ইন্টারলেসমেন্ট, তাহলে তারা একটা থেকে আরেকটা, অর্থাৎ একটা ইয়ার্ন থেকে আরেকটা ইয়ার্ন, একটা ডিরেকশন থেকে আরেকটা ডিরেকশনে ফোর্স গুলোকে নিয়ে যাবে। প্লেন উইভ ইজ মেইনলি ইউজড ফর দ্য ফেব্রিক কনস্ট্রাকশন। তাহলে এখানে বলা হচ্ছে সবচেয়ে বেশি, যেহেতু প্লেন উইভের তোমরা জানো যে এটার ডাইমেনশনাল প্রপার্টিসটা সবচেয়ে বেশি এবং এটার কি বলবো কভার ফ্যাক্টর সবচেয়ে বেশি, আরেকটা হচ্ছে এটার প্লায়াবিলিটি কম, মানে সে কিন্তু তোমাকে মানে খুব বেশি মানে যেটা আমরা বলি বেন্ড হইতে দিবে না তোমার ফেব্রিকটাকে, আলটিমেটলি তোমাকে যতটুকু সম্ভব সে প্রোটেক্ট করতে চেষ্টা করবে। আর মাল্টি লেয়ার হওয়ার কি হবে, ওই যে তোমার একটা লেয়ারের পর একটা লেয়ার কাজ করতে থাকবে, এটার এগেইনস্টে ফোর্স গুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে থাকবে এবং আস্তে আস্তে সে, হ্যাঁ বলো, বলো কিছু বলতে চাইলা? না স্যার, সালাম দিলাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা কি রিকোয়ারমেন্ট সম্পর্কে কিছুটা আইডিয়া পাইছি কিনা? রিকোয়ারমেন্টস কি কি জিনিস দরকার একটা বডি আর্মার তৈরি করার জন্য? হ্যাঁ, রিকোয়ারমেন্টস গুলো বোঝা যাচ্ছে, কি কি রিকোয়ারমেন্টস লাগবে? এখানে কিন্তু নরমালি পয়েন্ট লেখা আছে, আর আমরা কিন্তু এখানে খুব একটা ডেসক্রিপশন আনি নাই, ওই যে তোমাদেরকে আগেই বলছি আমরা ডেসক্রিপশনে যাই নাই। যদি তোমাকে দেখে আমরা বইয়ের মধ্যে নিয়ে যেতে চাই, বইয়ের মধ্যে যেতে চাই 400 সামথিং প্রোটেক্টিভ টেক্সটাইল। আমরা তোমাদেরকে একবার বলছিলাম যে বইয়ের বিভিন্ন ফিগার গুলো ভালোভাবে একটু চেক করার জন্য, যে কি কি ইমেজ আর কি কি পিকচার আসলে তারা ব্যবহার করতেছে তোমাদেরকে বোঝানোর জন্য। আমরা ডিফেন্স, আমরা একটু হেডলাইন গুলো একটু দেখি, পুরো বই তো আর আমরা নিতে পারবো না।
আচ্ছা, প্রথমে সুন্দর করে এখানে বলছে কি, টু বি প্রিপেয়ার্ড ফর ওয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্চুয়াল মিনস অফ প্রিজার্ভিং পিচ। দেখো, ও বলতেছে শান্তি, শান্তি যদি আমাদেরকে মেনটেন করতে হয় তাহলে কি করতে হবে? টু বি প্রিপেয়ার্ড ফর ওয়ার, আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্চুয়াল মিনস। হ্যাঁ, কথাটা বুঝতে পারছো? কত কঠিন একটা কথা বলছে জর্জ ওয়াশিংটন। হ্যাঁ, প্রথমে চ্যাপ্টারটা শুরু করছে কি দিয়ে? এই লাইনের মিনিংটা কি আমরা বুঝতে পারি কিনা সবাই? হ্যাঁ, কঠিন একটা সেন্টেন্স দিয়ে শুরু করছে সে। তাহলে শান্তি যদি তুমি মেনটেন করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? যুদ্ধের জন্য রেডি থাকতে হবে। তো এখন আমেরিকা কিসের জন্য রেডি হচ্ছে দেখছো তো? পিস, শান্তি প্রতিষ্ঠার জন্য তারা রেডি হচ্ছে। কিভাবে? যুদ্ধের প্রস্তুতি নেওয়ার মাধ্যমে। ঠিক আছে। এরপর তোমার ছোট ছোট হিস্টোরি আছে, বিশেষ করে ওয়ার হিস্টোরি। ওয়ার হিস্টোরি গুলো তোমরা একটু দেখো। ক্রাইটেরিয়া অফ মডার্ন মিলিটারি টেক্সটাইল ম্যাটেরিয়াল, তাহলে কি কি ক্রাইটেরিয়া লাগবে বুঝতে পারতেছো? ওই যে আমরা যে রিকোয়ারমেন্টস গুলো বললাম সেগুলো এখানে আসবে। ইনকম্প্যাটিবিলিটিস ইন মিলিটারি ম্যাটেরিয়াল সিস্টেম, তাহলে কোন কোন জিনিসগুলো খাপ খাবে, মানে দরকার হবে। হ্যাঁ, এখানে রিকোয়ারমেন্টস, যে তোমাকে ফিজিক্যাল রিকোয়ারমেন্টস এবং এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্টস যে কথাগুলো বলা হচ্ছিল সেগুলো এখানে সিরিয়ালি তোমাকে এক্সপ্লেন করা হচ্ছে, মানে আরো কয়েকটা পয়েন্ট এখানে অ্যাড করে। বিশেষ করে কি কি প্রপার্টিস তোমার লাগবে এবং এগুলো কিরকম ভাবে লাগবে, খুব সুন্দর করে তারা অর্গানাইজ করে দিচ্ছে এখানে। যে ওয়াটার রেপিলেন্ট ফর এক্সটেরিয়র ম্যাটেরিয়াল এক্সপোজ টু কোল্ড এন্ড ওয়েট ওয়েদার, মানে এই প্রপার্টিসটা কেন লাগবে? ঠিক আছে, ওয়াটারপ্রুফ কেন লাগবে, তারপর হচ্ছে তোমার থার্মাল ইনসুলেশন কেন লাগবে, তারপরে তোমার রোড, মানে পচনশীল যাতে পচে না যায় ফাইবার গুলো, ঠিক আছে, সেরকম জায়গা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। দেন এয়ার পারমিয়েবল হলে আসলে কি হবে? ফর হট ট্রপিক্যাল ক্লাইমেটের জন্য তোমার সুবিধা হবে। এই ধরনের, অর্থাৎ তুমি দেখবে একটার সাথে একটা অল্টারনেট। হ্যাঁ, আমার এই বৈশিষ্ট্যের সাথে এই বৈশিষ্ট্য যায় না, এটার সাথে এটা যায় না, একদিকে ওয়াটার রেপিলেন্ট আরেকদিকে এয়ার পারমিয়েবল। বুঝতে পারতেছো? একটার সাথে একটা সংঘর্ষে সবগুলো প্রপার্টিস মেনটেন করে আমাদেরকে টেক্সটাইল ফেব্রিক গুলো তৈরি করতে হবে। মানে আলটিমেটলি তোমার এখানে অনেক গবেষণার অংশ আছে। কন্টিনিউয়াস, যেটা আমরা বলি কন্টিনিউয়াস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এই অংশটাতে তোমাকে যোগাযোগ মানে জোর দিতে হবে। ক্যামোফ্লেজ, তারপর হচ্ছে তোমার কনসিলমেন্ট এন্ড রিসেপশন রিকোয়ারমেন্ট। তাহলে এই যে জিনিসগুলো লাগবে তোমার, কি কি জিনিস দেখো? রাডার স্পেকট্রাম, অ্যাকোস্টিক এমিশন, ফার ইনফ্রারেড, মানে এক একটা থেকে তোমাকে কিভাবে সেভ করার জন্য দরকার, কারণ এক একটার ক্ষতিকারক দিকগুলো এক এক রকম। তারপরে ফ্লেম রেজিস্ট্যান্স, হিট রেজিস্ট্যান্স, মেল্ট রেজিস্ট্যান্স, মানে এখানে আসলে কথাগুলো ডিফারেন্ট। ফ্লেম, হিট, মেল্ট, আসলে তিন রকম কথা বোঝাচ্ছে। ঠিক আছে। লো স্মোক ইমিশন এবং লো টক্সিসিটি। তাহলে দেখো যে প্রায় কাছাকাছি ওয়ার্ড গুলোর মধ্যেও অনেকটা ডিফারেন্স আছে। হ্যাঁ, তোমাকে অনেক সময় বলতে পারে যে আচ্ছা, ফ্লেম রেজিস্ট্যান্স কি, হিট রেজিস্ট্যান্স কি, মেল্ট রেজিস্ট্যান্স কি, খুব মানে সূক্ষ্ম পার্থক্য তাদের মধ্যে আছে, যে তোমার এই প্রপার্টিজ গুলো অনেক সময় দরকার হতে পারে যদি তুমি ব্যালিস্টিক উইপন গুলো বা ফেব্রিক গুলো তৈরি করতে চাও। আর স্পেশাল যেই হ্যাজার্ড গুলো আছে সেগুলো তো থাকবেই, যেমন ব্যালিস্টিক ফ্র্যাগমেন্ট, মানে কোন ধরনের পার্টিকেল আসলে তোমার দিকে ছুটে আসতেছে বা ছুটে আসতেছে। লো ভেলোসিটি বুলেট, তাহলে ভেলোসিটি বুলেট গুলো কেমন? হাই ভেলোসিটি বুলেট, তাহলে এগুলো আবার কেমন? এখন বুঝতে পারতেছে লো ভেলোসিটি বুলেট সাধারণত যে হ্যান্ডগান থেকে, পিস্তল থেকে আসতেছে। হাই ভেলোসিটি বুলেট কোথা থেকে আসতেছে? দেখো, বিভিন্ন স্মল রাইফেল থেকে শুরু করে ক্যালিবার, মানে তাদের এগুলো ডিফারেন্ট। ফ্ল্যাচেস থেকে আসতেছে, যেমন শার্প, নিডল, শেপড, প্রজেক্টাইল, এটসেট্রা। কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট, সেটা তো থাকবে, কেমিক্যালের যে অংশগুলো। বায়োলজিক্যাল এজেন্ট এখন আছে বর্তমানে, বুঝতে পারতেছো, ভাইরাস টাইরাস যা আছে, ব্যাকটেরিয়া, টক্সিক্স, মানে আইসে পড়বে, বাট তুমি টের পাবা না আর কি, তোমাকে
তুমি দাঁড়ায় আছো, তোমার কোনো ক্ষতিও হয় নাই, কিছুই হয় নাই, তুমি শ্বাস নিচ্ছ প্রশ্বাস নিচ্ছ, আলটিমেটলি তুমি মারা যাচ্ছ। আলটিমেটলি বুঝতে পারতেছো কত জটিল আসলে ওয়ার স্ট্র্যাটেজি এখন বর্তমানে। নিউক্লিয়ার রেডিয়েশন তো আছেই, মানে তোমার হিউজ এরিয়া জুড়ে একটা রেডিয়েশনের একটা এফেক্ট। হ্যাঁ, তো সেটাও তোমার উপরে এসে থাকতে পারে, প্রভাব পড়তে পারে। ডাইরেক্ট এনার্জি উইপন তো আছেই, যেমন অনেকগুলো এখন আমরা বলি যে এগুলো ব্যান্ড ব্যান্ড, এটা ব্যান্ড, কেমিক্যাল উইপন ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না, ওইটা ব্যবহার করা যাবে না। আলটিমেটলি উইপন মানে ওয়ার শুরু যখন হবে তখন তোমার আসলে কোনটা যে ব্যবহার করবে আর কোনটা করবে না এটার কোনো ঠিক নেই। ঠিক আছে, তো তার উপর বেস করে তোমাকে আসলে প্রিপেয়ার্ড হতে হবে তোমার যুদ্ধের জন্য। আর এরপরে যেটা বলছে কি ইকোনমিক কনসিডারেশন, তাহলে লাস্টে এসে তো অবশ্যই যে তোমার কস্টিং যেটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে তোমার এটা আসলে তৈরি করতে যেমন খরচ হবে, এটা মেনটেন করতে, এটা আবার তোমার রিইউজ করতে কি ধরনের খরচ হবে, তাহলে সেগুলো তোমাকে এখান থেকে খুব সুন্দর করে দেখতে হবে। মেনটেনেন্স, লং স্টোরেজ লাইফ, হ্যাঁ, রিপেয়ারেবল হতে হবে অবশ্যই, ডিকন্টামিনেবল এন্ড ডিসপোজেবল হতে হবে, রেডিলি অ্যাভেলেবল হতে হবে, মিনিমাম কস্ট তো হইতেই হবে, না হলে তুমি এটা আসলে বানাবা কিভাবে আর এটা ব্যবহারই করবে কিভাবে। ঠিক আছে, তাহলে ওয়ার স্ট্র্যাটেজির মধ্যে ইকোনমিক অংশটা তো একটা ভাইটাল অংশ। আচ্ছা, এখানে কি বলছে দেখো, একটা ছোট্ট করে একটা চার্ট আকারে দিয়ে দিচ্ছে পুরো জিনিসটাকে। ঠিক আছে, পুরো জিনিসটাকে তোমাকে একটা চার্ট আকারে দেখাইতে চেষ্টা করছে। ইনকম্প্যাটিবিলিটিস ইন কমব্যাট ম্যাটেরিয়াল সিস্টেম। কথাগুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আর একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে স্যার। হ্যাঁ, কমপ্লিকেটেড তো আসলে লাগবেই। টেকনিক্যাল টেক্সটাইল এটা তো আর আসলে মানে কি বলবো এটাকে, এটা নর্মাল টেক্সটাইল না। আর ওই যে মেডিকেল টেক্সটাইল বা এর আগে যেগুলো পড়ছে সেগুলো একটু মানে চোখে দেখা বা মানে দেখে বুঝতেছিলাম, কিন্তু এটা একটু কমপ্লিকেটেড বেশি মনে হচ্ছে স্যার। আচ্ছা যাক, সমস্যা নেই। তোমরা এটা হচ্ছে কি প্রথম পড়তেছি না আমরা, এমন তো না যে এটা আমি আগে থেকে পড়ে আসছি। কি বুঝাইতে পারছি? একটা জিনিস যখন নতুন করবা তখন তো তোমার কাছে এটা কঠিন লাগবেই, বা একটা নতুন জিনিস শিখতেছো, তোমার একটু কষ্ট হবে। বাট এটা যখন তুমি পড়ে পড়ে নিজেকে অভ্যস্ত বানায় ফেলবা তখন আর এটা কষ্ট হবে না। এটা কয়েকবার পড়তে হবে, একবার বা দুইবার বা তিনবার। যদি তোমাকে আমি মুখস্থ করতে বলতাম, সাপোজ পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে, তো তোমাকে কয়বার পড়তে হতো একটা জিনিস মুখস্থ করতে, বলো তো? আমরা যখন মুখস্থ করতে হয় তখন আমরা কতবার পড়ি একটা জিনিস? কয়েকবার পড়ি, বেশি বেশি। কয়েকবার পড়লে তো হওয়ার কথা না। স্যার অনেকবার পড়া কয়েকবার, হয় স্যার, গুণা হয় না অনেকবার স্যার। পড়তে হয়, অনেকবার। জি স্যার। একটা জিনিস মুখস্থ করা কিন্তু এত সোজা না। ঠিক আছে, স্যার যারা কিন্তু সেই সময় স্যার হুম, এই যে সিলেবাসটা ছোট থাকে তো স্যার, এই কারণে খুব একটা সমস্যা হয় না স্যার, মোটামুটি শীট যা থাকে সেগুলো কভার করা যায়, কিন্তু স্যার এত তো হ্যাঁ, মনে রাখাও আমাদের কঠিন। আমাদের আমাদের শীত তো এটাই, আমাদের শীত তো এখানে ফিক্সড। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আমরা যে শুধু শীত পড়লেই যে আমরা পড়ে ফেলবো এমনটা না আসলে। ঠিক আছে, মানে আমরা তো একটা কিন্তু রেফারেন্স স্যার বুক তুলনামূলক রাখছি, একটু স্যার এখন রেফারেন্স বুক। সিলেবাসটা বড় স্যার, হ্যাঁ, এটাই শক্তি স্যার। তুলনামূলকভাবে বড়। হ্যাঁ, তোমাকে ওই যে বললাম না যে সিলেবাস দেখতে অনেক ছোট লাগে, কিন্তু কথা হচ্ছে ওনারা যে সিলেবাসটা বানাইছে এটা কিন্তু এই যে পুরা বইয়ের কি বলছি চ্যাপ্টারের নাম, ঠিক না? বুঝতে পারছি। হ্যাঁ, তোমাদেরকে প্রথম যখন আমি সিলেবাস দেই তখন কিন্তু এটা বলছিলাম যে এই যে তোমার সিলেবাসটা বানাইছে এটা আসলে সিলেবাস বলা যাবে না, এটা হচ্ছে বইয়ের হেডলাইন, শুধু হেডলাইন। এই যে তোমাদের পরীক্ষার হলে আমি দিছিলাম যে রাইট শর্ট নোট, এখন শর্ট নোটের মধ্যে যদি আমি বলি যে রাইট শর্ট নোট অ্যাবাউট ব্যালিস্টিক টেক্সটাইল, তাহলে বুঝতে পারতেছো ব্যালিস্টিক টেক্সটাইল সম্পর্কে কি রকম শর্ট নোট হইতে পারে। ঠিক আছে, আসলে এটা শর্ট না, এটা অনেক বিশাল একটা জিনিস। পুরো জিনিসটাকে তুমি শর্ট করে কিভাবে আনবা সেটা হচ্ছে তোমার বিষয়, যে সবগুলো অংশকে তুমি কিভাবে টাচ করবে, এটা হচ্ছে শর্ট নোট। মানে অল্প জায়গার মধ্যে তুমি যত বেশি তথ্য আনতে পারো,
ঠিক আছে, শুধুমাত্র একটা ছোট্ট ডেফিনেশন দিয়ে দিলাম আর শর্ট নোট হয়ে গেল এমনটা না আসলে। আবার তোমাদের সিলেবাস যেটা দিচ্ছে, হ্যাঁ লিখে দিচ্ছে ব্যালিস্টিক টেক্সটাইল, প্রোটেক্টিভ টেক্সটাইল, ফিল্ট্রেশন টেক্সটাইল, হ্যাঁ জিও টেক্সটাইল, মেডিকেল টেক্সটাইল, সব লিখে দিয়ে বসে আছে। মানে আলটিমেটলি এগুলো প্রত্যেকটাই একটা বিশাল বিশাল অংশ, এগুলো কখনোই আসলে শেষ হবার মতো না। হ্যাঁ, আমরা খালি পড়ে যেতে থাকবো এবং যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা পড়বো। তবে ওই যে বলছি, মুখস্থ করে তুমি অনেক মানে সময় লাগবে মুখস্থ করতে। এখন যদি মুখস্থ করতে চাও তাহলে এই অংশগুলো মুখস্থ করবে, এই অংশটুকু, ঠিক আছে। আর যদি তুমি বুঝতে চাও তাহলে বুঝতে চাইলে হচ্ছে এই অংশগুলো বুঝে আসতে হবে। এগুলো যখন বুঝতে পারবা তখন কি হবে আলটিমেটলি, এই ব্যালিস্টিক টেক্সটাইলের এই যে পয়েন্ট গুলো দেখতেছো এগুলো নিয়ে তুমি অনেক লিখতে পারবা। এখন তো তুমি এখানে দেখতেছো অল্প একটা লাইন, কিন্তু তুমি নিজে অনেক কিছু লিখতে পারবা যখন তুমি এই অংশগুলো একবার খালি রিডিং করবা, একবার শুধু রিডিং করবে, ঠিক আছে। আর তুমি এটা যদি মুখস্থ করো, এটা হচ্ছে মুখস্থ করার জন্য সহজ আর কি, শুধু হেডলাইন গুলো মুখস্থ করা। মুখস্থ করতে চাইলে হেডলাইন মুখস্থ করবো, কিন্তু পড়তে হইলে আমাকে সব পড়ে আসতে হয়, মানে একবার রিডিং করে আসতে হয়, যাতে আমরা কি করতে পারি, এই প্রত্যেকটা পয়েন্টের এগেইনস্টে আমরা কিছু লিখতে পারি নিজে নিজে। স্যার আজান দিচ্ছে স্যার, নামাজের হ্যাঁ, সময় আজান দিয়ে হয়ে দিচ্ছে, গেছে। এটাই। আমরা আর যাইতে পারবো না আর কি। কোথায় ছিলাম আমরা এখানে আসলে? তাহলে রিকোয়ারমেন্টস, হ্যাঁ রিকোয়ারমেন্টস পর্যন্ত আমরা বললাম, ব্যালিস্টিক পর্যন্ত রিকোয়ারমেন্টস করছি নাকি? হ্যাঁ ঠিক না, রিকোয়ারমেন্টস তো বললাম, এতটুকু পড়ছি না? জি স্যার। ওকে, তাহলে এতটুকু বললে আমাদের কি কালকে ক্লাস আছে আবার? হ্যাঁ কালকে আছে, তাহলে আমরা কালকে আবার বাকি অংশ থেকে আমরা পড়বো, ঠিক আছে। ফেব্রিক্স, বডি আর্মার, এখান থেকে আমরা পরেরটা আবার শুরু করবো। তাহলে তোমাদের এখান থেকে এতটুকু একটু বলে দিই যে তোমার এখানে যে অংশটা দেখতেছো এখান থেকে তুমি সবকিছু নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই বইটা থেকে তুমি এই যে এই টেবিল গুলো একটু দাগ দিয়ে রাখবে, টেবিল গুলো, কারণ এখানে এতটুকু পড়লেই মোটামুটি তুমি অনেকগুলো ইনফরমেশন তুমি পেয়ে যাবে, তোমার যতটুকু দরকার। হ্যাঁ, এগুলো পড়ে সময় নষ্ট করা হয়তো বা যদি পারো তো পড়বা, বাট এখন এটা একটু হিউজ। এই টেবিলটা একটু দেখলা যে আসলে পুরো কথাগুলোকে কত সহজে আবার প্রেজেন্ট করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। কারণ এইভাবে লেখে আসে প্রেজেন্ট করা একটা বিষয়, আর এইভাবে একটা চার্ট দিয়ে দেখাইলে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তুমি বেশি কিছু দেখাইতে পারতেছো, ঠিক আছে। এরকম চেষ্টা করবে এরকম জিনিসগুলোকে ইনক্লুড করার জন্য তোমাদের লেকচারে। ওকে, তাহলে আমরা আজকে এতটুকু। সবাই যদি 5টার সময় আসতে পারতাম তাহলে এই লাস্টের দিকে এসে টাইমটা লস হতো না। না সমস্যা নেই, সবার নেটওয়ার্ক একরকম থাকবে, এটাও আসলে ওদেরকে বলে মানে অযথা পেইন দেওয়ার কোনো দরকার নেই। আমরা অল্পই করি, আস্তে আস্তে যাই, সমস্যা নেই, ঠিক আছে। আমাদের ক্লাস তো অনেক, একেবারে ক্লাস কম হবে তা না, 5 3 5 15টা ক্লাস। আচ্ছা, তোমাদের আমাদের এখানে ফাইনাল যে এক্সামটা স্যার কবে হবে হ্যাঁ স্যার? ফাইনাল এক্সাম তো রুটিন দেখলাম তো কত তারিখ থেকে, 15 তারিখ থেকে মনে হয়, আগামী মাসের। নভেম্বর 15 তারিখ। হ্যাঁ